এইভাবে দুদিন কেটে গেল। জাঙ্কুকের নিজের কাজে যেন আর মনই লাগছে না। বারবার কিম তেইয়ংয়ের কথা মনে পড়ছে। এখন তার ছোট্ট পান্তুয়ার জায়গায় বারবার কিম তেইয়ংয়ের মুখ ভেসে উঠছে। জাঙ্কুকের মন বড্ড বেশি অস্থির হয়ে আছে। এইভাবে আরও দুদিন চলে গেল। দুদিন পর তে আর জিমিন জাঙ্কুকের সাথে দেখা করতে এলো। জাঙ্কুক ভালো করে রিপোর্টটা দেখে বলে, আপনার তো সিস্ট হয়েছে, তবে ভয় পাবার কোনো কারণ নেই, কারণ 100% মেয়েদের মধ্যে 90% মেয়েদের এই প্রবলেমটা হয়। বেসিক্যালি এটা হরমোনাল প্রবলেমের জন্য ঘটে, যেটা লাইফস্টাইল চেঞ্জের জন্য হয়। আর এটাকে পিসিওডি অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়াল ডিজিজ বলে। আমি ডায়েট চার্ট বানিয়ে দিচ্ছি আর কিছু মেডিসিন লিখে দিচ্ছি, আর ওজন কমিয়ে 50-এ আনতে হবে কিন্তু। ডক্টর, এতে বেশি ভয় নেই তো? না, আমি যেভাবে বলছি সেভাবে চললে সব কিছু নর্মাল হয়ে যাবে। তে শুধু চুপ করে থাকে, একটা কথাও বলে না। তে বাড়িতে এসে তার মাকে সমস্ত কিছু জানালে তার মা প্যানিক করতে গেলে তে তাকে আশ্বস্ত করে শান্ত করে। তের মা শান্ত হয়ে বলে, তে আজই আমরা নতুন ফ্ল্যাটে শিফট হচ্ছি। তোর বাবা ফ্ল্যাটটা দেখে এসেছে, খুব সুন্দর। আচ্ছা। রাতে জাঙ্কুক হসপিটাল থেকে বাড়িতে এলে জিন বলে, শোন জাঙ্কুক, পাশের ফ্ল্যাটে নতুন ফ্যামিলি এসেছে, কালকে ওনাদের সাথে দেখা করতে যাব আমরা। আচ্ছা, যাও। আমি একা না, তুইও যাবি, কোনো কথা শুনবো না। কিন্তু মা? কোনো কিন্তু না, তুই যাবি মানে যাবি। অগত্যা জাঙ্কুককে মায়ের জেদের কাছে হার মানতেই হয়। সেদিন রাতে জাঙ্কুক তার মা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন অর্থাৎ রবিবার সকালবেলা জিন জাঙ্কুককে নিয়ে পাশের ফ্ল্যাটে নতুন ফ্যামিলির সাথে দেখা করতে যায়। জিন কলিং বেল বাজালে তে এসে দরজা খোলে। জাঙ্কুক তো তেকে দেখে পুরো শক। জিন এরই মাঝে বলে ওঠে, তোমার মা নেই? হ্যাঁ আছে তো, ভেতরে আসুন। জিন যখন ভেতরে আসে, জাঙ্কুক সেই দরজার সামনেই দাঁড়িয়ে থাকে। জিন জাঙ্কুকের কাছে গিয়ে বলে, কিরে, তুই ভেতরে আসবি নাকি ওখানেই দাঁড়িয়ে থাকবি? জিনের কথায় জাঙ্কুক রোবটের মতো ভেতরে ঢোকে। জিনের কথা শুনে তে জাঙ্কুকের দিকে তাকায়। তে তো পুরোই শক হয়ে যায়। এরই মাঝে তের মা চলে আসে। তের মা তেকে বলে, তে, কে এসেছে? তখনই তের মায়ের চোখ যায় জিনের ওপর। আরে দিদি, তুমি এখানে? সুবিন, তুমি এখানে? আমরা তো কালই এই ফ্ল্যাটে শিফট হয়েছি। তার মানে এটা আমাদের সেই ছোট্টতে? কত বড় হয়ে গেছে, আমি তো চিনতেই পারিনি। হ্যাঁ গো দিদি। কথাটা শুনেই জাঙ্কুক খুব খুশি হয়ে গেল। তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তার মানে এটাই তার নয়নতারা। সে তার নয়নতারাকে খুঁজে পেয়েছে, তার ছোট্ট পরীকে খুঁজে পেয়েছে। তেরও ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তার এটা ভেবে খুব আনন্দ হচ্ছে যে সে তার জাঙ্কুক দাদাকে এত বছর পর আবার খুঁজে পেয়েছে, তার সঙ্গীকে আবার খুঁজে পেয়েছে। তে আর জাঙ্কুক, তোরা দুজনে একটু গল্প কর, আমি আর দিদিও একটু গল্প করি। এই তো কিছু স্ন্যাক্স ভেজে এনেছি, ওদেরকে দে। এরপর তে জাঙ্কুককে নিয়ে সোফায় বসলো দুজনেই গল্প করার জন্য। কিন্তু দুজনেই চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। এভাবেই প্রায় 10 মিনিট কেটে গেল। এবার জাঙ্কুকই কথা শুরু করলো। তুই এখন কোন ক্লাসে পড়ছিস? বিবিএ ফার্স্ট ইয়ার। তোর সাবজেক্ট কম্বিনেশন কি?
এই সেমিস্টারে? কমিউনিকেশন, বায়োলজি, ইকোনমিক্স, কম্পিউটার ফান্ডামেন্টাল, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। আচ্ছা, তো প্রাইভেট টিউটর নিয়েছিস? না, আমি তো প্রাইভেট টিউটর নিইনি। ওকে, রোজ সকালে তুই আমার কাছে পড়তে আসবি, আমি তোকে পড়াবো, তারপর আমি হসপিটালে যাব আর তুই কলেজে যাবি। কি? না। কি না? তুই এটাই করবি। কিন্তু তখনই সুবিন আসে, এসে বলে কোনো কিন্তু না, তুই যাবি। এরই মধ্যে সুবিন জিকের দিকে তাকিয়ে বলল, বাবা শুনলাম তুমি গাইনোকোলজিস্ট স্পেশালিস্ট ডক্টর। ছেলের মতো বলে তোমায় বলছি। হ্যাঁ হ্যাঁ আন্টি, বলুন। আসলে বাবা, তের একটা প্রবলেম আছে। আসলে ওর সিস্ট হয়েছে। তুমি যদি একটু ওর খেয়াল রাখো তো খুব ভালো হতো। আমি খুব চিন্তায় আছি। আন্টি চিন্তা করবেন না, টেট ডক্টর আমি, আর তেই আমার পেশেন্ট। সত্যি? তুমি জানো না বাবা, তুমি আমায় কত বড় চিন্তার হাত থেকে বাঁচালে। হ্যাঁ আন্টি, সত্যি। আমি তের সমস্ত দায়িত্ব তোমায় দিলাম। প্লিজ তুমি ওকে সুস্থ করে দাও। অবশ্যই আন্টি। এরপর আরও কিছু কথা বলে জাংকুক আর জিন চলে যায়। সন্ধেবেলা তে জাংকুকের কাছে পড়তে আসে। জাংকুক থেকে পড়াতে থাকে। হঠাৎ করেই কারেন্ট চলে যায়, যার ফলে তে ভয় পেয়ে জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরে। আচমকা এটা হওয়ায় জাংকুক পুরো হতভম্ব হয়ে যায়। তে জাংকুককে আরও শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর জাংকুক বলে, তে ছাড় আমায়, আমি মোমবাতি নিয়ে আসি। না, আমি ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। আমার অন্ধকারে খুব ভয় লাগে। কিন্তু প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমার অন্ধকারে খুব ভয় লাগে। প্লিজ, আমি দ্বিতীয়বারের মতো তোমাকে আর ছেড়ে থাকতে পারবো না। আমার ভীষণ কষ্ট হয় তোমাকে ছেড়ে থাকতে। তুমি বোঝো না? বলো। কি? তেই চুপ করে আছে, কিছুই বলছে না। এবার জাংকুক তেকে শক্ত করে জড়িয়ে ধরলো। জাংকুকের মনের মধ্যে অনেক কিছু চলতে থাকছে, কিন্তু তেকে জড়িয়ে ধরে সে শান্তি অনুভব করছে। সে এত বছর পর তার নয়নতারা, তার প্রিন্সেসকে খুঁজে পেয়েছে। জাংকুকের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, কিন্তু তে সেটা দেখতে পেল না। কিন্তু কিছুক্ষণ পর যখন কারেন্ট চলে আসে, তখন জাংকুকের ঘরের পাশ দিয়ে জিন যাচ্ছিল। এই দৃশ্য দেখে জিন অনেকটা খুশি হলো। মনে মনে বলল, যাক, আমার ছেলেটা এত বছর পর তার ভালোবাসাকে খুঁজে পেয়েছে। এবার তেকে খুব তাড়াতাড়ি আমার ছেলের বউ, আমার মেয়ে করে নিয়ে আসবো। এই কথাটা মনে মনে বলে জিন চলে গেল। কিছুক্ষণ পর দুজনেরই যখন ধ্যান ফেরে, তখন দুজন দুজনের থেকে আলাদা হয়ে যায়। এরপর পড়া শেষ করে তে চলে যায়। রাতে ডিনার করে তে জিমিনের সাথে যখন ফোনে গল্প করছিল, তখন তে জিমিনকে সব কিছু জানায়। তার মানে ওই ডক্টরই তোর জাংকুক দাদা? হ্যাঁ। যাক, এত বছর পর তুই তোর জাংকুক দাদাকে খুঁজে পেয়ে গেলি, এটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে। যদিও তুই ওনাকে দাদা কম লাভার বেশি ভাবিস, তাই না? এসব কি বলছিস তুই? তোর কি মনে হয় আমি গরু? আমি কিচ্ছু বুঝি না। তোর চোখের ভাষা আমি সব বুঝি। তুই যে শুধু তোর দাদার জন্য কাঁদতিস, এটা বলে আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না ভাই। তোর চোখে আমি ভালোবাসা দেখেছিলাম ওই মানুষটার জন্য। যদিও আগে সেই মানুষটাকে চিনতাম না, তবে এখন তো দেখলাম অসম্ভব সুন্দর। তোর তো ভাই বলতে হবে এলেম আছে। কিন্তু আমি চাই
তুই তোর ভালোবাসা দিয়ে এই মানুষটাকে নিজের করে নে। কি বলছিস তুই এসব? চুপ কর, মুখে লাগাম টান। আচ্ছা আচ্ছা, এবার আমি থামলাম। শোন না, তুই আমি সুগার এক বন্ধুর বাড়িতে যাব। ও বলল ছোটোখাটো একটা এনজয়মেন্ট করার জন্য। না রে, আমি যাব না, তোরা যা, প্লিজ জোর করিস না। তুই খুব পচা, আমার কথা একটুও রাখিস না। এরপর জিমিন মন খারাপ করে ফোন কেটে দিল। এরই মাঝে একদিন সন্ধ্যায় বৃষ্টি হচ্ছে। সেদিন তেদের কলেজে ছুটি ছিল, আর জাংকুক হসপিটাল থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিল। একটু কিছু খেয়ে জাংকুক ছাদে যায় বৃষ্টি উপভোগ করতে। জাংকুক ছাদে গিয়ে দেখে তে বৃষ্টিতে ভিজছে। তেকে অনেক স্নিগ্ধ লাগছে। জাংকুকের ইচ্ছা করছে যেন তেকে ছুঁয়ে দিতে। বৃষ্টির ফোঁটাগুলো তেকে ছুঁয়ে দিচ্ছে। জাংকুকের যেন নেশা ধরে যাচ্ছে। দেখে তে বৃষ্টির মধ্যেই নিজে নিজে নাচছে। এটা দেখে জাংকুক বেশ মজাই পেল। তার ইচ্ছাটা আরো বেশি প্রবল হলো। সে ধীর পায়ে তের কাছে গেল। তের কোমর জড়িয়ে ধরল। তে ফিরে জাংকুকের দিকে তাকালো। জাংকুক তেকে ডান্স করার জন্য অফার করলো। তেও খুশি মনে সায় দিল। এরপর তারা দুজনেই নিজেদের মনের আনন্দে ডান্স করতে লাগলো। आधी है रहगुजर, आधा है आसमां, आधी है मंजिलें, आधा जहां, तेरा हूँ जान ले, रूह मुझसे। ডান্স করতে করতে একটা পর্যায়ে দুজন দুজনের অনেকটা কাছে চলে আসে। জাংকুক নিজের অজান্তেই তের কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে। তে কেঁপে ওঠে। এরই মাঝে জাংকুক তের কাঁধে মুখ ডুবিয়ে দেয়। এরপর তের ঘাড়ে ছোট ছোট কিস করতে থাকে। তে আবেগে চোখ বন্ধ করে ফেলে। এত বছর পর তে তার ভালোবাসার মানুষের ছোঁয়া পেয়ে উত্তেজিত হয়ে যায়। তের মধ্যে ভালো লাগা কাজ করতে থাকে। জাংকুক তের চুলে মুখ ডুবিয়ে ঘন ঘন শ্বাস নিচ্ছে। জাংকুকের হাত তের সারা কোমর জুড়ে বিচরণ করছে। তের ধ্যান ভাঙলে তে জাংকুককে বলে, দাদা কি করছো, ছাড়ো। তে, আই লাভ ইউ। আমি তোকে খুব ভালোবাসি। যবে থেকে আমি ভালোবাসার অর্থ বুঝেছি, তবে থেকে আমি শুধু তোকেই ভালোবেসেছি। তোর জায়গায় আজ পর্যন্ত কাউকে মেনে নিতে পারিনি। তোর জায়গা আমার এই বুকের মাঝে আছে। আমি জানতাম যে আমি তোকে ফিরে পাবই। আমার বিশ্বাস ছিল। আই লাভ ইউ তে। প্লিজ তে, আমাকে কখনো ভুল বুঝিস না। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। আমি সহ্য করতে পারবো না। তে আর থাকতে না পেরে পিছন ফিরে জাংকুককে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। বৃষ্টিতে ভেজার কারণে তের শরীরের সমস্ত অংশ জামার ওপর দিয়ে ফুটে উঠেছে। তের শরীরের প্রত্যেকটা অংশ জাংকুকের সামনে দৃশ্যমান। জাংকুকের শরীরের সাথে তের শরীরে টাচ লাগছে। জাংকুক পুরো মাতাল হয়ে উঠেছে। এরই মাঝে তে বলে, আই লাভ ইউ সো মাচ। আমিও তোমাকে খুব ভালোবাসি। তোমার থেকে আলাদা হবার পর আমি বড্ড বেশি একা হয়ে পড়েছিলাম। তখন তো ভালোবাসার মানে বুঝলাম না, কিন্তু
কাউকে ভালো লাগতো না, শুধু তোমার কথাই মনে পড়তো। যখন আস্তে আস্তে বড় হলাম তখন অনুভূতিগুলো আলাদাই রকমের বাড়তে থাকলো। তোমার সাথে কাটানো স্মৃতিগুলো বারবার মনে পড়তো। কখন যে সেই ভালো লাগা ভালোবাসায় পরিণত হয়ে গেল আমি জানি না, বাট ইউ আর মাই ফার্স্ট লাভ। রিয়েলি? ইয়েস। এরপর জাঙ্কুক তের ঠোঁটের মধ্যে নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে দিল। তের ঠোঁটের স্বাদ নিতে থাকলো। যত দুঃখ কষ্ট যা কিছু ছিল সব কিছু ভুলিয়ে দিতে থাকলো। তারা আলাদাই একটা জগতে বিরাজ করতে থাকলো। কিছুক্ষণ পর জাঙ্কুক তেকে ছেড়ে দিল। তে শুধু চুপ করেই আছে। বেশ কিছুক্ষণ পর সবকিছু স্বাভাবিক করতে জাঙ্কুক বলল, তে, তুই দেখতে কিন্তু সুন্দর হয়ে গেছিস, তবে আমার আগের পান্তুয়া আরও বেশি সুইট ছিল। কি? তার মানে আমি সুইট নই? আরে আমি তো মজা করছিলাম, এখন চল, ঠান্ডা লেগে যাবে। এরই মধ্যে তেরও হাঁচি শুরু হয়ে গেল। তে আর জাঙ্কুক যে যার ঘরে চলে গেল। এভাবে রোজ জাঙ্কুক তেকে সকালে এক্সারসাইজ করাতো, সাথে নিজেও করতো। তেকে পড়তেও বসাতো, তারপর নিজে হসপিটালে যেত আর তে কলেজে যেত। এভাবে 11 মাস কেটে যায়। জাঙ্কুক তের চেক আপ করে দেখে তের ওয়েট 50 কেজি হয়েছে। তারপর থেকে তেকে আর ওষুধ নিতে দেয় না। নেক্সট মান্থে ওয়েট করার জন্য বলে। নেক্সট মান্থে তের যখন পিরিয়ডস হয় তখন জাঙ্কুককে জানায়। তারপর থেকে জাঙ্কুক তেকে আর কোনো মেডিসিন দেয়নি, কিন্তু রেগুলার এক্সারসাইজ করাতো ফিগার মেনটেন করার জন্য। আর ডায়েট চার্টও তাকে ফলো করতে হতো। এর মধ্যে জিমিন তে জানতে পারে সুগার বেস্ট ফ্রেন্ড জাঙ্কুক। সুগার সাথে জিমিনের বিয়ে আগে থেকেই ঠিক করা ছিল। সুগার বাবা আর জিমিনের বাবা বেস্ট ফ্রেন্ড। জিমিন আর সুগা দুজন দুজনকে ভালোবাসে। এর মাঝে তে আর জাঙ্কুকের বিয়েও পারিবারিকভাবে ঠিক করা হয়। সবাই অনেক খুশি। মাঝে মাঝে তে, জিমিন, জাঙ্কুক 4 জনে মিলে ঘুরতে বেরিয়ে পড়ে। তাদের পরিবারও তাদেরকে বাধা দেয় না।